আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা 24 বি ইউনিটের 23-24 এবং 24-25 সেশনের বিগত বছরের প্রশ্নগুলো দেখব। আমরা দেখব যে প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে এসেছে এবং প্রশ্ন বিশ্লেষণের শেষে আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, যে সাজেশনটা ফলো করলে আশা করা যায় 24 ইউনিট ভর্তি পরীক্ষায় তুমি টপিকগুলো সব কমন পাবে আর খুব ভালো পরীক্ষা দিতে পারবে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্ন এসেছে যে রদা কে ছিলেন, তিনি কি চিত্রশিল্পী, ভাস্কর ছিলেন, লেখক ছিলেন নাকি সঙ্গীত শিল্পী ছিলেন? এই যে প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা কিন্তু তোমাকে সাধারণভাবে তোমার দেখলাম মনে হইতে পারে হয়তো সাধারণ জ্ঞান টাইপের কোনো প্রশ্ন, কিন্তু না, এটা কিন্তু তোমাদের যে নতুন বই আছে 25-26 বা 26-27-এর যে বই আছে, ওই বইয়ের সাহিত্যে খেলা, সাহিত্যে খেলা নামে একটা প্রবন্ধ আছে। সেই প্রবন্ধে অংশ তোমরা যদি শব্দ অর্থে যাও, শব্দ অর্থ অংশ, তাহলে কিন্তু তোমরা এই রদা সম্পর্কে আলোচনা পাবে। এখন আমরা এই প্রশ্নটা দেখে যেটা বুঝলাম, ছবির প্রথম প্রশ্নটা এসেছে কি ফুল সিলেবাস থেকে, অর্থাৎ তোমার কিন্তু শর্ট সিলেবাসে এই আলোচনা ছিল না। তাহলে ছবির ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে। ফুল সিলেবাস কি করতে হবে আমাদেরকে? অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে। এখানে উত্তর হবে তিনি কি ছিলেন? ভাস্কর ছিলেন। আর প্রশ্নটা কোন টাইপের প্রশ্ন এসেছে? শব্দ অর্থ অংশ থেকে। তাহলে আমরা ফুল সিলেবাসের যে গল্প কবিতাগুলো আছে, এই গল্প কবিতাগুলোর অবশ্যই শব্দ অর্থগুলো পড়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নে যাই আমরা। এই দেখো রদা সম্পর্কে একটু কিছু বলা আছে এখানে। তিনি ছিলেন একজন বিখ্যাত ফরাসি ভাস্কর। তিনি অসাধারণ ভাস্কর্যের জন্য পরিচিত, যেমন থিঙ্কার এবং দ্য গেটস অফ হেভেন। তার কাজগুলি মানুষ ও প্রকৃতি সম্পর্কে গভীর অনুভূতি প্রকাশ করে। তার সম্পর্কে আমরা একটু দেখলাম। পরবর্তী প্রশ্ন 2 নম্বর। জুলমত শব্দের অর্থ কি? শব্দ অর্থ থেকে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। কোন অংশ থেকে এসেছে? শব্দ অর্থ। এখন শব্দ অর্থ অংশের জন্য তোমাদের যেটা করতে হবে, টেক্সট বইয়ের সিলেবাসে যে গল্প কবিতাগুলো আছে সেগুলো শব্দ অর্থ তো তোমরা পড়ো। এর বাইরেও দেখবা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ে টোটাল 30টা গল্প কবিতা দেওয়া আছে, 30টা 60টার মতো। তো এই 60টা গল্প কবিতার তুমি একদিন একটু সময় নিয়ে প্রতিটা গল্প কবিতা শেষে যে শব্দ অর্থগুলো যদি চেক করো, দেখবা যে এই শব্দ অর্থের গুলো তুমি খুঁজে পাবা বইয়ে। বইয়ের কোথাও না কোথাও আছে, হয়তো তোমার সিলেবাসে এগুলো নাই, কিন্তু বইয়ের ভিতরে এই শব্দগুলোর অর্থ দেওয়া আছে। জুলমাত শব্দের অর্থ কি? নরক, আলো, অন্ধকার, জাহাজ। কি জুলমাত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। এটা কিন্তু বিগত বছরে প্রশ্নতেও এসেছে। পরবর্তী প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস রচিত খোয়ারি একটি কি? কোথা থেকে প্রশ্নটা এসেছে? লেখক পরিচিতি। মানে টপিক কি? লেখক পরিচিতি। এখন কোন লেখক পরিচিতি এসেছে? রেইনকোট থেকে এসেছে। কি থেকে? রেইন কোট। এখন রেইনকোটের লেখক পরিচিতি কিন্তু আমাদেরকে অবশ্যই পড়তে হবে। যে কোনো গল্প কবিতার লেখক পরিচিতি আমাদের পড়তে পারে, এটা কিন্তু আমাদের সিলেবাসভুক্ত। অর্থাৎ ফুল সিলেবাসের লেখক পরিচিতি আমাদের পড়তে হবে, শর্ট সিলেবাস তো পড়তে হবেই। তাহলে আখতারুজ্জামান ইলিয়াসের খোয়ারি কি ছিল? কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ, নাটক? কি ছিল? গল্পগ্রন্থ। এখন আখতারুজ্জামান ইলিয়াসের বিভিন্ন সাহিত্যকর্ম আমরা একটু দেখি চলো। তার 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত আছে মাত্র কি 28টি গল্প। এছাড়া তিনি 2টি উপন্যাস ও একটি কি করেছিলেন? প্রবন্ধ সংকলন লিখেছিলেন। দেখো তার গল্প গ্রন্থের মধ্যে কি কি আছে? অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এই খোয়ারি কিন্তু পরীক্ষায় এসেছে, অর্থাৎ তার গল্পগ্রন্থ থেকে। আর তার উপন্যাস দুটি কি ছিল? চিলেকোঠার সেপাই আর কি ছিল? খোয়াব নামা। তাহলে আমরা প্রথম যে 3টা প্রশ্ন দেখলাম, এখানে কিন্তু আমরা শব্দ অর্থ এবং পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এই বিষয়গুলোর আধিক্য দেখতে পেয়েছি। পরবর্তী প্রশ্ন, বাংলায় অনুদিত হয়েছে এমন একটি প্রাচীনতম আইন কোন দেশে প্রচলিত ছিল? ভারতে, গ্রিসে, ইরাক, মিশরে? এই প্রশ্নটা আসলে মূলত তোমার টেক্সট বইয়ের কোথাও নাই, একটু আনকমন প্রশ্ন বলা যাইতে পারে। তো এই প্রশ্নটা সঠিক উত্তর হবে হচ্ছে ভারত। তো তৎকালীন একটা আইন ছিল, যে আইনটা কি ছিল? শুধুমাত্র ব্রাহ্মণ ধর্মের জন্য প্রচলিত ছিল। দেখো, ভারত হলো সেই দেশ যেখানে বাংলা ভাষা অনুদিত প্রাচীনতম আইনের প্রচলন ছিল। এটি সম্ভবত কোন আইনের কথা বলা হয়েছে? মনুস্মৃতি নামক প্রাচীন আইন শাস্ত্রের মাধ্যমে ঘটে। এই আইন গ্রন্থটি ভারতের প্রাচীন আইন ও সমাজের মূল ভিত্তি হিসাবে ছিল, যা মূলত কি ছিল? ব্রাহ্মণ সমাজের জন্য নির্দেশনা প্রদান করেছিল। পরবর্তী প্রশ্নে যাই আমরা। চোখ খোলা রাখা কি অর্থে ব্যবহৃত হয়েছে? চোখ খোলা রাখা মানে কি? চোখ খোলা রাখা মানে কি একদিকে তাকিয়ে থাকা, নাকি ভালোভাবে তাকানো, নাকি জেগে থাকা, নাকি সতর্ক থাকা? যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এই প্রশ্ন দেখো নাই এমন কেউ আসলে আমার মনে হয় না যে আছো। এই প্রশ্ন কিন্তু বিগত বছরগুলোতে বহুবার এসেছে। চোখ খোলা রাখা মানে কি? সতর্ক থাকা। কি করা? সতর্ক দৃষ্টি রাখা। কবর কবিতার পংক্তি কতটি? তাহলে প্রশ্ন কি থেকে এসেছে? এটা কিন্তু বইয়ের কোথাও নাই। তাহলে আমরা বুঝলাম কি সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে। উল্লেখযোগ্য যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। তো এটা কে লিখেছেন? জসিমউদ্দিন লিখেছেন। জসিমউদ্দিন কবর কবিতা লিখেছিলেন। এর পংক্তি ছিল কতটি? 118টি। দেখো, পল্লী কবি জসিমউদ্দিনের 118টি পংক্তি নিয়ে মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবর কবিতা কলেজের ছাত্র থাকা অবস্থায় লেখেন। তাহলে
কবর কবিতা কোন ছন্দে রচিত ছিল? মাত্রাবৃত্ত ছন্দ। পাশাপাশি তার পংক্তি সংখ্যা কতটি ছিল এটা দেখলাম। জসিমউদ্দিন দেখলাম। এবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জসিমউদ্দিন থেকে একটা প্রশ্ন এসেছিল। তিনি কি ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি অধ্যাপনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাপনা করেন তার মধ্যে কিন্তু এই জসিমউদ্দিন একজন। পরবর্তী প্রশ্নে যায় আমরা, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? আমরা কিন্তু বারবার বলেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই দুইটা বিশ্ববিদ্যালয়ে কোন কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন গল্প কোন ছোট গল্প থেকে নেওয়া হয়েছে, এই টাইপের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। এর পাশাপাশি কবিতাটি কোন ছন্দে রচিত, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো সবই কিন্তু এইচএসসি তোমরা খুব ভালো করে পড়ে এসেছো। তো 18 বছর বয়স কবিতা কোন ছন্দে রচিত? এটা কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত, পয়ার, মাত্রাবৃত্ত নাকি অমিতাক্ষর? কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পরবর্তী প্রশ্নে যাই আমরা। তাহলে এই কবিতাটা কোথা থেকে এসেছে? দেখো, কবিতার কিন্তু ডিরেক্ট লাইন থেকে আসে নাই, কি থেকে এসেছে? পাঠ পরিচিতি। আমরা যদি পাঠ পরিচিতি পড়ি তাহলে পাবো, পাঠ পরিচিতি না পড়লে কি এটা কিন্তু পাবো না। কোনটি বাগধারা? বাগধারা কোনটি? হতবুদ্ধি, এটা বাগধারা না। অহরাত্র, এটাও বাগধারা না। ভব নদী, এটা সমাস হচ্ছে আমার, কিন্তু এটা কি বাগধারা না। ননির পুতুল, ননির পুতুল মানে কি? ওই যে আমরা অপরিচিত যখন পড়েছিলাম, আমাদের অনুপম যেমন ছিল, অর্থাৎ মাম্মাস বয় টাইপের, অর্থাৎ মামা আমার কথার বাইরে কোনো কিছু করতে পারে না, সেরকমই একজন ব্যক্তিদেরকে কি বলা হয়? ননির পুতুল বলা হয়। এটা কি একটা বাগধারা, অর্থাৎ কি অতি আদরের। কথায় কথায় মৃত্যুবিধান করাটাই শাসকের যোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে আমি নিঃসন্দেহ নয়। সিরাজউদ্দৌলা নাটকে উক্তি কে করেছে? এই উক্তি কে করেছিল? এটা কে করেছিল? সিরাজ নাকি মোহনলাল নাকি লুৎফা নাকি ক্লাইভ? কে করেছিল? সিরাজ করেছিল। তাহলে আমরা দেখলাম যে নাটক থেকে কিন্তু প্রশ্ন এসেছে। নাটক আমাদের পড়তে হবে, নাটক অবশ্যই পড়তে হবে। ডয় শূন্য র ও ঢয় শূন্য র ধ্বনি দুটোকে কি বলে? কম্পনজাত, নাসিক্য ধ্বনি, তাড়নজাত ধ্বনি, ঊষ্ম ধ্বনি। দেখো, ধ্বনি ও বর্ণ থেকে প্রশ্ন কিন্তু আমাদের আসবেই, যে কোনো পরীক্ষায় ধ্বনি ও বর্ণ থেকে আমাদের প্রশ্ন আসেই। তাহলে এই দুইটাকে কি বলা হয়? তাড়নজাত ধ্বনি। নত্যবিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হয়? খুবই সহজ একটা প্রশ্ন। নত্যবিধান সত্যবিধান আমরা কি সব সময় পড়ি? শুধুমাত্র কি তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কি শব্দের ক্ষেত্রে? তৎসম শব্দের ক্ষেত্রে। তাহলে নত্যবিধান সত্যবিধানের নিয়মগুলো আমাদেরকে দেখতে হবে। পরবর্তী প্রশ্ন, এই বাংলা ভাষা অনুদিত হয়েছে, এটা আমরা মাত্রই দেখলাম। বাংলা, এই যে ভাষার মৌলিক রীতি কি? ভাষার মৌলিক রীতি কি? এই প্রশ্নটা এসেছে নবম দশম শ্রেণীর যে বই আছে, নবম দশম শ্রেণীর বইয়ের ভাষার আলোচনা, যদি তোমরা পড়ে থাকো তাহলে এখানে দেখবা। ভাষার মৌলিক রীতি কি লেখার রীতি নাকি লেখা ও বলার রীতি নাকি কথা বলার রীতি নাকি কোনোটি নাই? ভাষার মৌলিক রীতিকে মূলত কি বলা হয়? কথা বলার রীতিকেই বলা হয় ভাষার মৌলিক রীতি। তাহলে এখানে টপিক কি? ভাষা থেকেও প্রশ্ন আসতে পারে। এই যে কথা বলার রীতি হলো কি? ভাষার আদিম ও স্বতঃস্ফূর্ত প্রকাশ ভঙ্গি, যা মানুষের সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানুষ প্রথমে ভাষা ব্যবহার করে শেখে, শুনে ও বলে, পরে কি পড়ে ও লেখে। তাহলে কথা বলার রীতিটাই হচ্ছে কি ভাষার মৌলিক রীতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভর্তি পরীক্ষায় চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের, অর্থাৎ চট্টগ্রামে যে সাহিত্যিকদের জন্ম, তাদের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আমরা কিন্তু এই রিলেটেড একটা ভিডিও দিয়েছি, তোমরা সেখানে একটু দেখে রাখবা যে কোন কোন সাহিত্যিক সম্পর্কে আমরা আলোচনা করেছি। ঠিক এই যে প্রশ্নটা এসেছে, এটাও কিন্তু এমন একটা রাইটারের, যিনি কি করেছিলেন? চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? চট্টগ্রামের সাতকানিয়ায়। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সাতকানিয়ায়। তিনি আসলে কোন গল্প প্রবন্ধটা লিখেছিলেন? আমাদের মানব কল্যাণ। আর এই রাইটারের নাম হচ্ছে কি? আবুল ফজল। আবুল ফজলের মানব কল্যাণ কোন প্রবন্ধ গ্রন্থে সংকলিত হয়? মানব তন্ত্র। এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখলাম, এখানে কিন্তু আমরা পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি অংশ থেকে বেশ প্রশ্ন আসতে দেখতেছি। পরবর্তী প্রশ্নে যাই আমরা। আমরা এখন একটু তার কয়েকটা সাহিত্যকর্ম দেখে নাই, যেগুলো পরীক্ষায় আসে। দেখো, তার উপন্যাসের মধ্যে আছে কি? চৌচির, রাঙাপ্রভা। তার গল্প গ্রন্থের আছে মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা। প্রবন্ধের মধ্যে আছে সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি জীবন, সমাজ সাহিত্য, রাষ্ট্র, মানবতন্ত্র, যেটা থেকে আসলে মানব কল্যাণ নেওয়া হয়েছে। 21 মানে মাথা নত না করা। আর দিনলিপি কি ছিল? রেখাচিত্র আর দুর্দিনের দিনলিপি। সঞ্চয়িতা, সঞ্চিতা ও সুচয়িনী কাব্য সংকলনগুলোর কবিত্রয় হলেন। এই তিনটা কাব্য কারা কারা লিখেছেন? দেখো, আমাদের সঞ্চয়িতা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। সুচয়নী কে লিখেছেন? জসিমউদ্দিন লিখেছেন।
কে লিখেছেন? জসিমউদ্দিন। তাহলে অপশন দেখি আমরা আসলে কোন অপশনে সঠিক উত্তরগুলো আছে। প্রথমে বলেছেন কাজী নজরুল ইসলাম, তাহলে এটা হচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ঠিক আছে। পরে বলেছে সত্যেন্দ্রনাথ দত্ত, এটা ভুল। এখানে বলেছেন বেনজির আহমেদ, এটা ভুল। দেখো এটা, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা দেখলাম কি সাহিত্য থেকে প্রশ্ন আসবে আমাদের। সাহিত্য, উল্লেখযোগ্য সাহিত্যিকদের সাহিত্য কর্মগুলো আমাদের পড়ে রাখতে হবে অবশ্যই। নেকলেস গল্পের ভাববস্তুর সঙ্গে প্রধানত যুক্ত কোনটি? এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, তাহলে প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে? অবশ্যই কি ফুল সিলেবাস থেকে। ফুল সিলেবাস থেকে। তো নেকলেস গল্পে প্রধান ভাববস্তু আসলে কি ছিল? দাম্ভিকতার পরিণাম, নাকি অহংকারের প্রাবল্য, নাকি বিলাসিতার পরিণাম, নাকি জীবনের রূঢ় বাস্তবতা? কি ছিল? জীবনের রূঢ় বাস্তবতা। বাঙালির ইতিহাস বইটি কে লিখেছেন? তারাপদ রায়, নিহার রঞ্জন রায়, সুকুমার রায়, লোকনাথ রায়? এ প্রশ্নটাও কি সাহিত্যের প্রশ্ন। অর্থাৎ গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্মগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে জবি ইউনিটের জন্য। এটা কে লিখেছেন? নিহার রঞ্জন রায়। অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা কি ছিল? খুবই সহজ একটা প্রশ্ন। ছবি ইউনিটের সাহিত্য মানে টেক্সট বইয়ের গল্প কবিতা থেকে খুব ডিপলি কোনো প্রশ্ন আসে না, খুবই সহজ সহজ প্রশ্নগুলো আসে, জানাশোনা জিনিস। এবং তিনি কি ছিলেন? তার পেশা কি ছিল? ডাক্তারি, ওকালতি, উমেদারি, চাকরি। তার পেশা কি ছিল? ওকালতি ছিল। আর ডাক্তারি কার পেশা ছিল? ডাক্তারি ছিল কল্যাণীর বাবার পেশা। কল্যাণীর বাবা কি ছিল? ডাক্তার ছিল। আর অনুপমের বাবা কি ছিল? তার পেশা কি ছিল? ওকালতি। কৌড়পাত্র কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব না, বহুব্রীহি না, ষষ্ঠী তৎপুরুষ না, এটা কি? মধ্যপদ লোপে কর্মধারায়। মধ্যপদ লোপে কর্মধারায়। তাহলে আমরা টপিক কি বলতে পারি? সমাস থেকে আমাদের প্রশ্ন আসবে। সমাজ থেকে প্রশ্ন এসেছে জন্য আমাদের এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন সমাসে পূর্ব পদের অর্থের প্রাধান্য পায়? আবারও সমাজ থেকে প্রশ্ন এসেছে। এটাও কি সমাজ থেকে প্রশ্ন এসেছে। প্রথম বলেছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কি হয়? উভয় পদের অর্থ প্রাধান্য পায়। উভয় পদের অর্থ প্রাধান্য পায়, তাহলে এটা উত্তর হচ্ছে না। দ্বিগু, দ্বিগু সমাসে কি হয়? পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে এটা উত্তর হচ্ছে না। তৎপুরুষ সমাসে কি হয়? পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ, এটাও হচ্ছে না। অব্যয়ীভাবে কি হয়? পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে উত্তর কোনটা? 3 নাম্বার, অব্যয়ীভাব। তাহলে আমরা দেখলাম পরবার কিন্তু দুইটা প্রশ্ন এসেছে সমাস থেকে, অর্থাৎ সমাস আমাদেরকে 24 ইউনিটের জন্য অবশ্যই ভালো করে পড়তে হবে। আরো একটা প্রশ্ন, পরপর 3টা প্রশ্ন। পথের রাজা কোন সমাসের ব্যাসবাক্য? এইচএসসি পরীক্ষায় এই প্রশ্নটা হয়তো বহুবার বিভিন্ন ভাবে এসেছে। বহুবার এই প্রশ্নটা আসে। কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ। দেখো প্রশ্নটা কত সহজ, দেখো তোমাকে ব্যাস বাক্যই করে দিয়েছে, জাস্ট শুধু বলেছে কোন সমাস। এই টাইপের প্রশ্ন যদি কেউ ভুল করো তাহলে চান্স পাওয়া কিন্তু অনেক কঠিন হয়ে উঠবে। পথের রাজা কি? ষষ্ঠী তৎপুরুষ। সব বিষয়ে বাহুল্যতা, বাহুল্যতা লিখছে, তাহলে এখানে কি হয়েছে? অবশ্যই প্রত্যয়ের বাহুল্য হয়েছে, প্রত্যয়জনিত ভুল। তাহলে কি হবে? এই বাক্যে কোন ধরনের অপপ্রয়োগ? অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ কিন্তু এইচএসসির সিলেবাস। এখানে বহু বচন না, বহু বচন কোনগুলো? এই যে সকল ছেলেরা বা সব পাখিরা, এগুলোই হচ্ছে কি বহু বচন করে ফেলি। শব্দের বাহুল্য প্রত্যয়, এখানে কি হচ্ছে? প্রত্যয়ের বাহুল্য। বাংলা ভাষার যতিচিহ্ন ব্যবহারের সুবিন্যাস কে সাধন করেছিলেন? যতিচিহ্ন থেকে কিন্তু মোটামুটি রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। ঢাবিতে যতিচিহ্ন থেকে তেমন প্রশ্ন আসতে দেখা যায় না বিগত 2-3 বছরে, কিন্তু চবিতে এবং রাবিতে কিন্তু প্রশ্ন আসে। তাহলে যতিচিহ্নটা আমাদের একটু পড়ে রাখতে হবে। যতিচিহ্ন একটু পড়ে রাখতে হবে। যতি চিহ্ন, জ্যোতিচিহ্ন আমাদের কে ব্যবহার করেন? রাজা রামমোহন রায়, উইলিয়াম কেরি, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি প্যারিচাঁদ মিত্র? কে হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুদ্ধ বানান কোন গুচ্ছ? আমি কি বলেছি, বানান যখন গুচ্ছ থাকবে তখন আমরা যদি দেখি একটা বানান ভুল, তাহলে ওই গুচ্ছের আর বাকি বানান দেখার দরকার নেই। দ্রবীভূত ভুল, বাকি গুচ্ছ আর দেখার দরকার নেই। পূজা বানান ঠিক আছে, আবিষ্কার ঠিক আছে, সমীচীন ঠিক আছে, এগুলো দেখি। দুর্নাম ভুল, অতিথি বানান ভুল। তাহলে বানান শুদ্ধ থেকে প্রশ্ন আসবে। বানান কিন্তু আমাদের এইচএসসি এর সিলেবাস ভুক্ত, এইচএসসি তে কিন্তু আমরা বানান পড়ে এসেছি, নতুন কোনো বিষয় না। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বানান শুদ্ধিকরণ থেকে কিন্তু প্রশ্ন আসে। চৌহদ্দি শব্দটি কোন ভাষার সংমিশ্রণ? তৎসম ফার্সি, ফার্সি আরবি, দেশি তৎসম, আরবি ফার্সি। চৌহদ্দি এটা কি শব্দ? মিশ্র শব্দ। এটা কি শব্দ? মিশ্র শব্দ। এটা আমাদের কোন ভাষার শব্দ? এটা কি তৎসম আর ফার্সি মিলে হয়েছে, নাকি ফার্সি আর আরবি মিলে হয়েছে, নাকি দেশি আর তৎসম মিলে, নাকি আরবি ফার্সি? এটা কি হয়েছে? আমাদের ফার্সি আর আরবি মিলে হয়েছে, ফার্সি আর আরবি।
হাসো কেন উক্তিটি কার? উক্তিটি কমলাকান্তের ছিল, নাকি হাকিমের ছিল, নাকি উকিলের ছিল, নাকি চাপরাশির? এই উক্তিটা কোথা থেকে নেওয়া হয়েছে? কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে। আর এটা কে বলেছে? চাপরাশি বলেছে। এটা কোথায় আসে? সাহিত্য। আমরা কোথা থেকে পাবো প্রশ্নটা? সাহিত্য, বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য আমাদের ভালো করে পড়তে হবে। বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসতেছে। চাপরাশি। দেখো, কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কি একটি ব্যক্তিধর্মী প্রবন্ধ সংকলন। নিচের কোনটি যোগ রূঢ় শব্দ? হস্তি, কর্তব্য, গায়ক, নাকি জলধি? যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ, তিনটা জিনিস আমরা এখন একটু দেখার চেষ্টা করবো। এখানে উত্তর হবে কি? জলধি। দেখো, যৌগিক শব্দ কি? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি থাকে? একই থাকে, একই রকম থাকে, সেগুলোকে কি বলা হয়? যৌগিক শব্দ। কর্তব্য মানে কি? যা করা উচিত। এই শব্দের উৎপত্তি হয়েছিল কি? ক্রি দ্বারা। ক্রি দ্বারাও কি বোঝায়? কোনো কিছু করা বোঝায়। তাহলে আমার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ঠিক আছে। গায়ক, গই যোগ অক। গই অর্থ কি? আমার গান করা বোঝায়। তো এটাও আমার কি? উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেমই আছে। এবার আমরা আসলাম কি রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দের ক্ষেত্রে দেখো, যে শব্দের কি হয়, প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হয়ে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে কি বলা হয়? রূঢ়ি শব্দ বলা হয়। কারণ হস্তি, এই শব্দটার মূল কি? হস্ত। হস্ত অর্থ কি? হাত। কিন্তু আমরা হস্তি বলতে কি বলতেছি? হাতি। অর্থাৎ হাত আর হাতির সাথে কোনো সামঞ্জস্য নাই, অর্থাৎ অন্য কোনো অর্থ প্রকাশ করতেছে। মাংস, মাংস এর মূল কি? মা। তো মাংস বলতে কি আমরা মায়ের অংশ বুঝি? বুঝি না, তাহলে এটাও হচ্ছে না। গবাক্ষ, গো যোগ অক্ষ। গো মানে কি? গরু। আর গবাক্ষ বলতে কি গরুর চোখ বোঝায়? বোঝায় না। কি বোঝায়? জানালা বোঝায়। এবার আমরা দেখবো যোগরূঢ় শব্দ কি। সমাস নিষ্পন্ন যে সকল শব্দের সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ গ্রহণ করে। যেমন এখানে যে অপশনটা ছিল, দেখো, জলধি। জলধি বলতে কি বোঝায়? জল ধারণ করে যে। জল তো অনেক কিছু ধারণ করতে পারে। জগে জল রাখতে পারি আমরা, গ্লাসে জল রাখতে পারি, পুকুর জল ধারণ করতে পারে, অনেক কিছু জল ধারণ করতে পারে। তো জলধি বলতে আমরা স্পেসিফিক ভাবে কাকে বোঝাচ্ছি? সমুদ্রকে বোঝাচ্ছি। কাকে বোঝাচ্ছি? সমুদ্রকে বোঝাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো, বাক্যের অনুজ্ঞা পদগুলো। অনুজ্ঞা কি? কাউকে আদেশ দেওয়া, কাউকে আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, এই জিনিসগুলো কি হয়? সবসময় কি ক্রিয়াপদের হয়। কোন পদের হয়? ক্রিয়াপদের রূপ হয়। তাহলে অনুজ্ঞাপদ গুলো হচ্ছে ক্রিয়াপদের রূপ। ফলের মতো গুটি বলতে অপরিচিত গল্পে কি বোঝানো হয়েছে? খুবই সহজ প্রশ্ন, এইচএসসির বোর্ড প্রশ্ন। অনুপমের স্ত্রী ভাগ্যকে, তাজা ফলকে, শুকনো ফলকে, অনুপমের নিষ্ফল জীবনকে। এই ফলের মতো গুটি বলতে বোঝানো হয়েছে কি? অনুপমের নিষ্ফল জীবন। যে মরে করিল পথের বিভাগীর পরের চরণ কি? প্রতিদান কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রতিদান কবিতা। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরিতার লাগি। পথে পথে আমি ফিরিতার লাগি, অর্থাৎ কবিতা থেকে প্রশ্ন আসবে। কবিতার চরণ থেকেও প্রশ্ন বিগত বছর এসেছে। কবিতার চরণ। বিলাসী গল্পটি মাসিক ভারতী পত্রিকার কোন সংখ্যায় ছাপা হয়? আগেই বলেছি। গল্প, কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন গল্পগ্রন্থ, কোন পত্রিকা, কোন সংখ্যা, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই যে বিলাসীর, বিলাসীর এই বয় রশ্মি দিয়ে শুরু হচ্ছে, আর ব দিয়ে কি? বৈশাখ সংখ্যায় শুরু হচ্ছে। কোন সংখ্যায়? ভারতী পত্রিকার কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যায়। তো এই ছিল আমাদের 30টা প্রশ্ন। এখন আমরা যদি একটু টপিক গুলো দেখার চেষ্টা করি যে কোন কোন টপিক থেকে আসলে 30টা প্রশ্ন ছিল। দেখো, গদ্য থেকে প্রশ্ন ছিল 6টি, পদ্য থেকে ছিল 4টি, আর সাহিত্য থেকে, তার টেক্সট বইয়ের বাইরের সাহিত্য থেকে প্রশ্ন ছিল 3টা। সমাজ থেকে পাশাপাশি 3টা প্রশ্ন ছিল। শুদ্ধিকরণ থেকে 3টা প্রশ্ন ছিল। শুদ্ধিকরণের মধ্যে কিন্তু আমরা নত্যবিধান, সত্যবিধানকেও শুদ্ধিকরণের আওতায় ধরি। শব্দ, শব্দ থেকে প্রশ্ন ছিল 2টা। কোন ভাষার একটা মিশ্র শব্দ থেকে এসেছিল, আর একটা কি? যৌগিক কি রূঢ়ি শব্দ, এটা নির্ণয় করতে বলেছিল। বাগধারা থেকে 2টা প্রশ্ন এসেছে। কবি লেখক পরিচয় থেকে 2টা প্রশ্ন এসেছে। নাটক থেকে একটি, ক্রিয়ার কাল থেকে একটি, জ্যোতি চিহ্ন থেকে একটি, কারক থেকে একটি, এবং ধ্বনি থেকে একটি। এই ছিল 24-25-এর প্রশ্ন। এখন আমরা 23-24-এর প্রশ্নটা একটু দেখাই তোমাদের, কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল। দেখো, 23-24-এর ক্ষেত্রে গদ্য থেকে 10টা প্রশ্ন ছিল, পদ্য থেকে 6টা, অর্থাৎ 16টা প্রশ্নই ছিল প্রথম পাত্রের গদ্য পদ্য থেকে। নাটক থেকে একটা প্রশ্ন ছিল, উপন্যাস থেকে 2টা প্রশ্ন ছিল। তাহলে কয়টা হলো? টোটাল 19টা প্রশ্ন ছিল শুধু ফার্স্ট পেপার থেকে। সেটা ছিল কবে? 23-24 সেশনে। কিন্তু 24-25-এ কিন্তু এসে এই সংখ্যাটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। সাহিত্য থেকে একটি ছিল, কিন্তু নেক্সট এই যে রিসেন্ট যে পরীক্ষা হলো, এই পরীক্ষায় কিন্তু 3টা ছিল সাহিত্য থেকে। সমাজ থেকে 3টা ছিল, আর এর আগে ছিল কয়টা? একটা। শুদ্ধিকরণ থেকে একটা, বাগধারা থেকে কি? 2টা, পারিভাষিক থেকে একটা, সমার্থক শব্দ থেকে একটা, কারক থেকে একটা, ধ্বনি থেকে একটা, আর উচ্চারণ থেকে একটা। এখন আমরা কিন্তু ফাইনালি যা বুঝলাম,
এখানে আমাদের গল্প, কবিতা, নাটক, উপন্যাস এটা আমাদের ম্যান্ডেটরি পড়া লাগবেই যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য। এর পাশাপাশি এখানে আমাদের কি দেখতে হবে, সমাজ থেকে প্রশ্ন আসতেছে, শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসতেছে। এ, পাশাপাশি বিরোচনের কথা আমরা আলাদাভাবে না বলি। বিরোচনের মধ্যে কি কি আছে? বিপরীতার্থক শব্দ থেকে প্রশ্ন আসতে পারে, সমার্থক শব্দ। বিরোচনের অংশের মধ্যে আরো আছে বাগধারা, এর মধ্যে ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে, উচ্চারণ থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু এটা এইচএসসি তে আমরা পড়ে এসেছি। ফাইনালি আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, যেখানে গদ্য পদ্য, উপন্যাস, নাটক তো আমাদেরকে পড়তেই হবে। এই বিরোচনের মধ্যে কি কি আছে? বিরোচনের মধ্যে আছে শব্দার্থ অবশ্যই পড়বা। কি পড়বা? সমার্থক শব্দ পড়বা, সমার্থক শব্দ পড়বা, বিপরীত শব্দ পড়বা, বিপরীত শব্দ, বাগধারা, বাগধারা পড়তে হবে, পারিভাষিক শব্দ পড়তে হবে, পারিভাষিক শব্দ পড়তে হবে, শব্দজোড় পড়তে হবে। এই জিনিসগুলো আমাদের অবশ্যই পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এর পাশাপাশি সমাস দেখবো আমরা, উচ্চারণ, ধ্বনি, কারক, এগুলো আমরা পড়বো। আর স্পেসিফিক যে বিষয়টা এখানে লিখে দেবো সেটা কি, সাহিত্য পড়তে হবে। সাহিত্য অর্থাৎ গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের সাহিত্যকর্ম পড়তে হবে। এর পাশাপাশি চট্টগ্রামের যে গুরুত্বপূর্ণ সাহিত্যিক আছে তাদের সম্পর্কে আমরা পড়বো অবশ্যই। আর বাকি যে টপিকগুলো আছে, যেমন শুদ্ধিকরণ, এখানে আমি লিখি নাই। শুদ্ধিকরণ তোমাদেরকে এটা তোমার এইচএসসি সিলেবাসে যেগুলো আছে, এইচএসসি সিলেবাসে সব তোমাকে বাধ্যতামূলক পড়তে হবে। তো বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন একটা না একটা থাকবেই পরীক্ষায়। তো এই ছিল চবি ইউনিটের জন্য সাজেশন। আশা করি সাজেশন ফলো করলে তোমরা পরীক্ষায় খুব ভালো করবা। তো শুভকামনা সবার জন্য। আসসালাম।